একটা সাম্রাজ্য যার ধনসম্পদ ছিল পৃথিবীর প্রায় 25% অর্থনীতির সমান, যেখানে একজন সম্রাট ভালোবাসার জন্য গড়েছিলেন এক অমর স্মৃতি, আর আরেকজন শাসক নিজের অন্ধ বিশ্বাস ও সিদ্ধান্তে সেই বিশাল সাম্রাজ্যের ভিত ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়েছিলেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন হল, 3 শতাব্দী ধরে ভারতবর্ষ শাসন করা সবচেয়ে শক্তিশালী এই সাম্রাজ্যটি আজ কেন শুধু ধ্বংসাবশেষ? আপনি কি মনে করেন একটা সাম্রাজ্য বাইরে থেকে আসা শত্রুর আঘাতে ধ্বংস হয়, নাকি ক্ষমতার লোভে ভেতর থেকেই ভেঙে পড়ে? 1500 শতকের শেষের দিকের ভারতবর্ষ রাজনৈতিকভাবে বিভক্ত, দুর্বল এবং চরম অস্থিতিশীল। দিল্লিতে তখন লোদি রাজবংশের শাসন। সিংহাসনে বসে আছেন সুলতান ইব্রাহিম লোদি, কিন্তু তার অহংকারী আচরণের কারণে তার নিজের সেনাপতি এবং আত্মীয়রাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। অন্যদিকে মধ্য এশিয়ার রুক্ষ পাহাড়ে এক তরুণ যোদ্ধা নিজের হারানো রাজ্য ফারগানা ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা করে চলেছেন। তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ধমনীতে তার চেঙ্গিস খান এবং তৈমুর লংয়ের রক্ত, কিন্তু তার নিজের কোনো স্থায়ী সাম্রাজ্য নেই। ভাগ্য তাকে তাড়িয়ে নিয়ে আসে কাবুলে, আর সেখান থেকেই তার চোখ পড়ে ধন সম্পদে ভরপুর ভারতবর্ষের দিকে। আপনার কি মনে হয় একজন মানুষ কি শুধুই ভাগ্যের কারণে ইতিহাস বদলায়, নাকি তার অদম্য সাহসী তাকে আলাদা করে? 1526 সাল, প্রথম পানিপথের যুদ্ধ। একদিকে ইব্রাহিম লোদির প্রায় 1 লক্ষ সৈন্য এবং শত শত যুদ্ধ হাতি, অন্যদিকে বাবরের মাত্র 12,000 ক্লান্ত সৈন্য। সংখ্যায় বাবর ছিলেন নগণ্য, কিন্তু তার কাছে ছিল 2টি ব্রহ্মাস্ত্র, 1 তুলুঘমা বা চক্রব্যূহ যুদ্ধকৌশল, এবং 2 বারুদ ও কামান, যা ভারতীয় উপমহাদেশের মানুষ আগে কখনো যুদ্ধে দেখেনি। কামান গর্জনে লোদির হাতিগুলো ভয় পেয়ে নিজেদের সৈন্যদলের উপর দিয়েই দৌড়াতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে ইতিহাস বদলে যায়। বাবর দখল করেন দিল্লি ও আগ্রা, প্রতিষ্ঠা হয় মুঘল সাম্রাজ্যের। কিন্তু বাবর জানতেন একটি দেশ জয় করা এক জিনিস, আর ভিনদেশে সেই শাসন টিকিয়ে রাখা সম্পূর্ণ অন্য জিনিস। বাবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার ছেলে হুমায়ুন, কিন্তু বাবার মতো তুখর সেনাপতি তিনি ছিলেন না। তার শাসন শুরু থেকেই ছিল ষড়যন্ত্রে ঘেরা। তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ান বিহারের এক ধূর্ত আফগান নেতা শের শাহ সুরি। চৌসা ও কন্নৌজের যুদ্ধে হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হন। মুঘলদের ভারত থেকে বিতাড়িত করা হয়। হুমায়ুনকে নিজের গর্ভবতী স্ত্রীকে নিয়ে প্রাণ হাতে করে পালাতে হয় পারস্যে বা বর্তমান ইরানে। মনে হচ্ছিল মুঘল অধ্যায় এখানেই শেষ, কিন্তু ইতিহাসের টুইস্ট এখানেই। পারস্যের রাজার সাহায্যে 15 বছর পর হুমায়ুন আবারও ফিরে আসেন। শের শাহের বংশধরদের হারিয়ে 1555 সালে তিনি পুনরায় দিল্লির সিংহাসন দখল করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র 6 মাস পর নিজের লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে তিনি মারা যান। হুমায়ুনের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য আবারও খাদের কিনারায়। সিংহাসনের উত্তরাধিকারী জালালউদ্দিন মোহাম্মদ আকবরের বয়স তখন মাত্র 13 বছর। তার অভিভাবক ও সেনাপতি বৈরাম খানের নেতৃত্বে দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে হারিয়ে আকবর ক্ষমতা সুসংহত করেন। বড় হয়ে আকবর বুঝতে পারেন, ভারতের মতো বৈচিত্র্যময় দেশে শুধু তলোয়ার দিয়ে শাসন করা যায় না। তিনি শুরু করেন এক নতুন রাজনীতি। রাজপুতদের সাথে বৈরিটার বদলে তিনি তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। জিজিয়া কর বা অমুসলিমদের ওপর কর বাতিল করেন। প্রশাসনিক ক্ষেত্রে তিনি আনেন মনসাবদারি প্রথা, যা মুঘল সেনাবাহিনীকে একটি সুসংহৃত রূপ দেয়। তিনি ফতেপুর সিক্রিতে নির্মাণ করেন ইবাদতখানা, যেখানে সব ধর্মের পণ্ডিতরা তর্ক করতেন। তিনি দিন-ই-ইলাহি নামে একটি নতুন আদর্শ চালু করেন। আকবরের আমলেই মুঘল সাম্রাজ্য একটি সত্যিকার ভারতীয় সাম্রাজ্যে পরিণত হয়। আকবরের পর সিংহাসনে বসেন তার পুত্র সেলিম, যিনি জাহাঙ্গীর বা পৃথিবীর বিজেতা উপাধি নেন। জাহাঙ্গীরের শাসনকাল মুঘল ইতিহাসের এক অদ্ভুত অধ্যায়। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী, শিল্পবোদ্ধা এবং ন্যায় বিচারের প্রতীক। তার প্রাসাদের বাইরে ঝুলানো ছিল জঞ্জির-ই-আদল বা ন্যায়ের শিকল, যা টেনে যে কোনো সাধারণ মানুষ সম্রাটের কাছে বিচার চাইতে পারত। কিন্তু জাহাঙ্গীরের সবচেয়ে বড় দুর্বলতা ছিল মদ এবং আফিম, আর এই সুযোগেই মুঘল সাম্রাজ্যের আসল নিয়ন্ত্রণ চলে যায় এক নারীর হাতে, তার স্ত্রী নূরজাহানের হাতে। নূরজাহান এতটাই প্রভাবশালী ছিলেন যে মুদ্রায় সম্রাটের পাশাপাশি তার নামও খোদাই করা হতো। রাজকীয় ফারমান বা আদেশে তার সিলমোহর ছাড়া কাজ হতো না।
এসবের মাঝেই ঘটে যায় এক নীরব কিন্তু ভয়ঙ্কর ঘটনা। ১৬১৫ সালে পারস্যের রাসক দূত স্যার থমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন। তিনি সুরাটে বাণিজ্য করার একটি সামান্য অনুমতিপত্র আদায় করে নেন। জাহাঙ্গীর ঘুণাক্ষরেও বুঝতে পারেননি এই একটি স্বাক্ষর একদিন তার বংশধরদের ভিখারি বানিয়ে ছাড়বে। জাহাঙ্গীরের পর এলেন শাহজাহান। তার শাসনকালকে বলা হয় মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বা স্থাপত্যের চূড়ান্ত শিখর। পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ায় আগ্রার তাজমহল, দিল্লির লাল কেল্লা এবং জামা মসজিদ। তৈরি হয় কোটি কোটি টাকা মূল্যের ময়ূর সিংহাসন, যেখানে খচিত ছিল বিখ্যাত কোহিনূর হীরা। কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার সত্য। যখন তাজমহল তৈরিতে সাম্রাজ্যের কোষাগার খালি হচ্ছিল, ঠিক তখনই ১৬৩০ সালে দাক্ষিণাত্যে নেমে আসে ভয়াবহ একটি দুর্ভিক্ষ। প্রায় ২০ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায়, কিন্তু রাজকোষের অর্থ ব্যয় হচ্ছিল পাথরের সৌধ নির্মাণে। শাহজাহানের শেষ জীবন ছিল চরম ট্র্যাজিক। তার নিজেরই ৪ ছেলের মধ্যে শুরু হয় ক্ষমতার এক রক্তাক্ত লড়াই। নিজের চোখের সামনে প্রিয় পুত্র দারা শিকোকে হত্যা হতে দেখেন তিনি। আর যিনি এই কাজটি করেছিলেন সে শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করেন। জীবনের শেষ ৮ বছর শাহজাহান একটি ছোট জানালা দিয়ে শুধু তার প্রিয় তাজমহলের দিকে তাকিয়েই কাটিয়ে যান। ভাইদের রক্ত মারিয়ে সিংহাসনে বসেন আলমগীর ঔরঙ্গজেব। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় সম্প্রসারণবাদী শাসক। তার আমলে মুঘল সাম্রাজ্য উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে তামিলনাড়ু পর্যন্ত বিস্তার লাভ করে। কিন্তু ঔরঙ্গজেব আকবরের সেই সহনশীলতার নীতি থেকে সম্পূর্ণ সরে যান। তিনি ছিলেন কট্টর ধর্মপ্রাণ। তিনি গান বাজনা নিষিদ্ধ করেন, বাতিল হওয়া জিজিয়া কর পুনরায় চালু করেন এবং অনেক মন্দির ধ্বংসের নির্দেশ দেন। এই নীতির ফলে রাজপুতরা, যারা একসময় মুঘলদের সবচেয়ে বড় মিত্র ছিল, তারা শত্রু হয়ে যায়। সবচেয়ে বড় ধাক্কা আসে দাক্ষিণাত্য থেকে। সেখানে শিবাজী মহারাজের নেতৃত্বে মারাঠারা এক ভয়ঙ্কর গেরিলা যুদ্ধ শুরু করে। অন্যদিকে পাঞ্জাবে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করার পর শিখা মুঘলদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে। ঔরঙ্গজেব তার জীবনের শেষ ২৭ বছর দাক্ষিণাত্যের এই বিদ্রোহ দমনের জন্য তাঁবুতে কাটিয়ে দেন। মারাঠাদের পরাস্ত করতে গিয়ে তিনি মুঘল কোষাগার সম্পূর্ণ শূন্য করে ফেলেন। ১৭০৭ সালে যখন ঔরঙ্গজেব মারা যান, তিনি একটি বিশাল সাম্রাজ্য রেখে যান ঠিকই, কিন্তু সেই সাম্রাজ্যের ভেতরটা তখন উই পোকা খাওয়া কাঠের মতো ফাঁপা। ১৭০৭ সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে শুরু হয় এক চরম অরাজকতা। মাত্র ১২ বছরের মধ্যে বেশ কয়েকজন সম্রাট সিংহাসনে বসেন এবং খুন হন। রাজদরবার পরিণত হয় আমির ওমরাওদের পুতুল খেলায়। আর এই দুর্বলতার সুযোগ নেয় বাইরের শত্রুরা। ১৭৩৯ সাল পারস্যের রাসক নাদির শাহ ভারত আক্রমণ করেন। দিল্লির রাজপথে রক্তের বন্যা বয়ে যায়। নাদির শাহ দিল্লি লুট করে নিয়ে যান মুঘলদের গর্বের প্রতীক ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা। এই একটি আক্রমণ মুঘলদের মেরুদণ্ড চিরতরে ভেঙে দেয়। কেন্দ্রীয় শাসন দুর্বল হওয়ায় বাংলা, অধ এবং হায়দ্রাবাদের নবাবরা স্বাধীন হয়ে যায়। আর ঠিক এই সুযোগের অপেক্ষাতেই ছিল ইংরেজরা। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ এবং ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। এক সময়ের প্রতাপাধী মুঘল সম্রাটরা পরিণত হন ব্রিটিশদের দেওয়া পেনশনের ওপর নির্ভরশীল নামমাত্র পুতুলে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে বা মায়ানমারে নির্বাসনে পাঠায়। যে সাম্রাজ্যের শুরুটা হয়েছিল বাবর নামের এক যোদ্ধার হাত ধরে এক মহাকাব্যিক বিজয়ের মাধ্যমে, তার শেষটা হলো এক অসহায় কবির নির্বাসিত মৃত্যুর মধ্য দিয়ে। মুঘল সাম্রাজ্য আজ আর নেই, কিন্তু তারা কি সত্যি হারিয়ে গেছে? আমাদের খাবারে বিরিয়ানি, পোলাও, কাবাব, আমাদের ভাষার অসংখ্য শব্দ, আমাদের পোশাক, শিল্পকলা এবং তাজমহলের মতো বিশ্ববিখ্যাত স্থাপত্যের মাঝে মুঘলরা আজও বেঁচে আছে। ইতিহাস আমাদের শেখায় কোনো সাম্রাজ্যই একদিনে ধ্বংস হয় না। যখন প্রাসাদের ভেতরের ষড়যন্ত্র, ক্ষমতার লোভ এবং আত্ম অহংকার একটি জাতির অর্থনৈতিক ও সামাজিক মেরুদণ্ড ভেঙে দেয়, তখনই বাইরের শত্রুরা এসে শেষ পেরেকটি ঠুকে দেয়। মুঘলদের পতন শুধু একটি রাজবংশের পতন ছিল না, এটি ছিল ক্ষমতার অপব্যবহার এবং দূরদর্শিতার অভাবের এক চরম পরিণতি। ৩৩০ বছর, ১৯ জন সম্রাট এবং একটি সুবিশাল ভারতবর্ষ। আজকের এই আধুনিক পৃথিবীতে ক্ষমতার লড়াই কি বদলে গেছে, নাকি আমরা শুধু তলোয়ারের বদলে অন্য কোনো অস্ত্র দিয়ে একে অপরের সাম্রাজ্য ভাঙার চেষ্টা করছি?
আপনার মতে মুঘল সাম্রাজ্যের পতনের আসল কারণ কী ছিল? ঔরঙ্গজেবের নীতি, শাহজাহানের অপচয়, নাকি ব্রিটিশদের চালাকি? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। দেখা হবে ইতিহাসের অন্য কোনো পাতায়।